অমিত শাহ 3 দিন ধরে চলে গেলেন, বলবেন প্লিজ মানে কি টোটকা দিলেন আপনারা? আরো শক্ত করে তৃণমূলের গলাটা বা টুটিটা চিপে ধরবো রাজনৈতিকভাবে। ভোট আস্তে আস্তে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হবে। মানে আমার তো মনে হচ্ছে আপনি তো এই ধরনের কথা বলেন না, তার মানে অমিত শাহ ভালো টোটকাই দিয়েছে। 14% মধ্যে ধরুন তৃণমূল তো একটা 15-20% হিন্দু ভোট পায়, সেই ভোটটাকে আপনারা কতটা আনতে পারবেন? শিক্ষিত মুসলিম সমাজ কিন্তু বিজেপি মুখী হয়ে আছে, তারা এই সরকারকে চায় না বলেই বিজেপিকে ভোট দিতে চায়, এরকম আমি কথা বলে জেনেছি। এরকম জানুয়ারি থেকে দেখুন না কি হয়। তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, হাঁপের রুগী দেখেছেন, হাঁপানিতে যারা ভোগান, সেরকম অবস্থা হবে। ভাইপো কোনো সমস্যায় পড়বে? ও তো আজ শুনছি জেলায় জেলায় ঘুরতে যাচ্ছে। আমাকে তো অনেকে বলছেন যে জেলায় জেলায় জেলগুলো দেখতে যাচ্ছে, কেমন জেল আছে। তার মানে মোদিজি মানে প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ তাদের আবার ডেলি প্যাসেঞ্জারিটা শুরু হয়ে যাবে। বাংলার ভোট বাংলার নেতৃত্বকে সামনে রেখেই হবে। আমাদের যদি বাঘ ধরতে হয়, ঝান্ডার বদলে ডান্ডা ধরতে হয়, আমরা ধরবো, অসুবিধা কি আছে? অমিত শাহর কি স্ট্র্যাটেজি সেটা বের করব, কিন্তু অমিত শাহ আসল স্ট্র্যাটেজিটাই বের করে ফেলেছে। আমাদের সাথে সুকান্ত মজুমদার পরিচয়ের কোনো অপেক্ষা রাখে না। আজকে বাংলার সামনে ভোট, আর এই ভোট নিয়েই মূলত কথা হবে, তার সঙ্গে একটু বিজেপির অন্দরের খবর আমরা বের করার চেষ্টা করব, কতটা পারবো জানি না। সুকান্ত দা, সম্প্রতি এই অমিত শাহ 3 দিন ধরে চলে গেলেন, বলবেন প্লিজ মানে কি টোটকা দিলেন আপনাদের? দেখুন, পার্টির ভিতরের বিষয়, বাইরের লোককে বলার নিয়ম নেই। আপনি পার্টির মেম্বারশিপ নিলে তখন আমরা ভাববো, পার্টির অ্যাক্টিভ মেম্বার হলে বা পার্টির পদাধিকারী হলে এবং নির্দিষ্ট লেভেলের পদাধিকারী হলে তখন আপনি সেটা জানতে পারবেন। তার আগে জানার কোনো স্কোপ নেই। শুধু এটুকু বলতে পারি যে ওনাকে তো এই যুগের চাণক্য বলেন অনেকে, এবং ওনার যে রাজনৈতিক বুদ্ধি বলুন বা রাজনৈতিক ব্যুৎপত্তি বলুন, স্বাভাবিকভাবে সেটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করার জন্য যেটা ফলপ্রসূ হবে, যা যা করলে সেটাই উনি বলবেন বা বলে গেছেন। তো স্বাভাবিকভাবে এটা আমি বলতে পারি যে আমরা ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক আছে এই রাজ্যের, তারা আস্তে আস্তে আরও শক্ত করে তৃণমূলের গলাটা বা টুটিটা চিপে ধরবো রাজনৈতিকভাবে। এটাকে আক্ষরিকভাবে নেবেন না, তাহলে বলবে সুকান্ত মজুমদার হিংসায় প্ররোচনা দিচ্ছে। জানুয়ারি থেকে দেখুন না কি হয়। তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, হাঁপের রুগী দেখেছেন, হাঁপানিতে যারা ভোগান, সেরকম অবস্থা হবে। আর ফেব্রুয়ারি ভোট আস্তে আস্তে মোটামুটি সিলিন্ডার নিয়েই ঘুরবে তৃণমূল, আইসিইউতেও যেতে পারে। মানে আমার তো মনে হচ্ছে আপনি তো এই ধরনের কথা বলেন না, তার মানে অমিত শাহ ভালো টোটকাই দিয়েছে। দেখুন, সে আপনার যা মনে করা সে আপনি মনে করতে পারেন, কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই মুডে আছে, আমি এটুকু বলতে পারি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা, বিশেষ করে যারা ভারতীয় জনতা পার্টির প্রকৃত শক্তি বা স্ট্রেংথ, তারা কিন্তু সেই মুডে আছে। দেখুন, অমিত শাহ বরাবর সংগঠনকে বুথ স্তরে শক্তিশালী করার বিষয়ে জোর দিয়েছেন। যখন তিনি উত্তরপ্রদেশের দায়িত্বে, তখন মানে দেখা গেছে যে তিনি বড় স্ক্রিনে কোন বুথে কত শক্তি সেসব ক্যালকুলেশন করে উনি চাণক্য, উনি কিন্তু ওপর চাণক্য নন। তো এই রাজ্যের যে বুথের শক্তি, তার রিপোর্ট তো উনি চেয়েছিলেন আপনাদের কাছে নাকি? দেখুন, বুথের রিপোর্ট স্বাভাবিকভাবে আমাদের সর্বভারতীয় নেতৃত্বের কাছে রেগুলার বেসিসে যায়। এতে নতুন করে চাবার কিছু নেই বা ওনার নতুন করে জানার কিছু নেই। আপনি হয়তো অবাক হয়ে যাবেন, ওনাকে যতদূর আমি দেখেছি, মানে আমি এটা হলপ করে বলতে পারি, মানে অনেক আমাদের রাজ্য নেতার থেকে উনি বাংলা সম্পর্কে অনেক বেশি জানেন। কোথায় কি বুথ, কোথায় বুথ হয়নি, কোথায় হয়েছে। কারণ বাংলায় সব বুথ হওয়া বিজেপির সম্ভব না। একটা বড় অংশ আছে যেখানে সংখ্যালঘু মুসলিমরা থাকে, তারা বিজেপিতে ভোট দেয় না বা বিজেপি করেও না তারা। ঠিক আছে, তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে থাকে। তাহলে তো এই বৈঠকে আপনারা অনেক ধমক খেয়েছেন ওনার কাছে। বুথের যে অবস্থা, দেখুন, ধমক টমকের বিষয় নেই। বুথ তৈরি এবং সেটাকে শক্তিশালী করা, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস ভারতীয় জনতা পার্টির সংগঠনে। বুথ সশক্তিকরণ যে অভিযান, বুথ সশক্তিকরণ অভিযান আমাদের চলেছে বেশ কিছুদিন ধরে। আমি এক্স্যাক্ট নাম্বার মিডিয়ার সামনে বলবো না, কারণ ওটা রাজ্য সভাপতির মুখ থেকে আসা উচিত। যে এর আগে যত বুথে আমরা ছিলাম তার থেকে আমাদের উপস্থিতি বেড়েছে, বুথের উপস্থিত কর্মী তথা কার্যকর্তার সংখ্যাও বেড়েছে। মানে ধরুন, আগে যদি 5টা বুথে থাকতাম বা ছিলাম, তার থেকে 2টো বুথ হলেও বিজেপির সেখানে উপস্থিতি বেড়েছে।
আর ধরুন 5টা বুথে কোনো বুথে 2জন ছিলাম আমরা, বা 3জন ছিলাম, বা 5জন ছিলাম, বা 11 জনের 11+1 যে কমিটি তৈরি হয় আমাদের বুথে, তার থেকেও বেড়েছে সংখ্যা। না, এবার তো বুথটা হঠাৎ করেই বেড়ে যাবে যা নির্বাচন কমিশন বলছে। তারপরে ধরুন প্রত্যেকটা আবাসনেও ভোট কেন্দ্র হতে পারে, ফলে সেখানে আবাসনের কোনো বাসিন্দাকেই আবার ওই সেই বুথে বসাতে হতে পারে, যেরকম যা নিয়ম, বা ওই বিধানসভার এখন নিয়মটা ঠিক কি করবে কমিশন। তো সেই প্রস্তুতি আছে যে হঠাৎ করে যে বেড়ে যাবে তখন একটা বুথকে 4টে ভাঙতে হতে পারে, 2টো ভাঙতে হতে পারে। দেখুন, বেশিরভাগ যে বুথগুলো ভাঙবে সেগুলো যেগুলো 1000-1200 উপরে ভোট আছে সেগুলো ভাঙবে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখেছি, আমি যে বললাম যে 2 রকমের বুথ আছে। একটা বুথ কিছু ভাঙবে যেগুলো মুসলিম অধ্যুষিত বুথ, সেখানে আমাদের মাথা ব্যথা নেই, বা আমাদের লোকও নেই, বলা ভালো, মাথা ব্যথা করে লাভও নেই। আমাদের যে হিন্দু অধ্যুষিত বুথগুলো আছে বা হিন্দু ডোমিনেটেড যে বুথগুলো আছে, সেই বুথে আমাদের যে বর্তমান কমিটি, সেই বর্তমান কমিটিতে কিন্তু বেশিরভাগ জায়গাতে খুব একটা ভালো সংখ্যায় স্ট্রেংথ আছে, যেটাকে ভেঙে যেটাকে দুভাগে ভাগ আপনি করা। হিন্দুতে যখন ঢুকলেন তখন আমি একটু বলি যে তৃণমূলের কাছেও কিন্তু হিন্দু ভোট কম নেই। আপনারা এত হিন্দু ভোটের উপর ভরসা করছেন, হিন্দু ভোটের সেই অংশটা যেটা তৃণমূলকে ভোট দিয়ে যায় সেটাকে কতটা আনা যাবে? 70% মধ্যে ধরুন তৃণমূল তো একটা 15-20% হিন্দু ভোট পায়, সেই ভোটটাকে আপনারা কতটা আনতে পারবেন? দেখুন, আমরা তো চেষ্টা করব যাতে সিংহভাগ হিন্দু ভোট বিজেপি পায়। গত 2টো ইলেকশনে কিন্তু মেজরিটি হিন্দু ভোট বিজেপি পেয়েছে, এবং সেটা প্রমাণ করছে যে হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে না। এখন 2টো অপশন আছে। কিছু মানুষ লোভে বা তৃণমূল করে, এই জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় হিন্দুরা। আর কিছু মানুষ বুঝতে পেরেছে যে দীপুচন্দ্র দাস হতে হবে যদি তৃণমূলকে ভোট দিই আমরা, বা হরগোবিন্দ দাস বা চন্দন দাস হতে হবে। তো যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, যে সমস্ত হিন্দুরা, তারা ভাববে তারা কি হতে চায়। না, এটা আপনি ভালো বলতে পারবেন, কারণ পশ্চিমবঙ্গের যে 3টে জেলা হচ্ছে মুসলিম অধ্যুষিত জেলা, তার একটি আপনার জেলা, এবং সেই জেলা থেকে আপনি পরপর 2বার লোকসভায় ভোটে জিতেছেন, মানে কমপক্ষে 3টে করে বিধানসভায় তো আপনাকে লিড নিতেই হয়েছে। তো সেখানটার আপনি অভিজ্ঞতাটা বলছেন, কিন্তু বাকি জায়গা সেখানকার কি অবস্থা? আপনার কি মনে হয় উত্তরবঙ্গে যেরকম করে হিন্দু ভোট এক কাট্টা, সেটা বর্ডার এলাকায় এক কাট্টা হচ্ছে? দেখুন, বিগত দিনে ভারতবর্ষের বাইরে যে ধরনের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, সে আপনি জম্মু কাশ্মীরের কথা বলুন, গালওয়ান যেটা হয়েছিল, বা এই পুলওয়ামা, বা একের পর এক যে অ্যাটাকের ঘটনা ঘটছে, বা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, বা ধুলিয়ান, বা মালদার মোথাবাড়ি, টার্গেট করে করে ভাঙা হয়েছে। তো একটা হিন্দুর দোকান, পাশে হয়তো একটা মুসলিমের দোকান আছে, হিন্দুর দোকানটা ভাঙা হয়েছে, মুসলিমের দোকানটা ভাঙা হয়নি। এই জায়গায় বাংলা পৌঁছে গেছে। আমার বিশ্বাস যে কলকাতার বাঙালি, যারা আগে কোনো ভাবতো না ধর্ম নিয়ে, বাঙালি তো খুব একটা বেশি কোনো ভাবেনি বা ডিসক্রিমিনেশন করেনি, বাঙালির ক্যারেক্টারটাই এরকম, কিন্তু তারাও এখন ভাবতে বাধ্য হচ্ছে যে কাশ্মীরে যেভাবে জিজ্ঞেস করে গুলি করে মারা হলো, সেখানে কিন্তু তুমি সর্বহারা না পুঁজিবাদী প্রলেতারিয়েট না কি, এগুলো কিন্তু কিছু জিজ্ঞেস করা হয়নি। জিজ্ঞেস করেছে তোমার রিলিজিয়ানটা কি, ধর্মটা কি, সেই দেখেই কিন্তু মারা হয়েছে। এবং ওখানে যদি 3 কমরেড যেত, সুজন চক্রবর্তী, তার সাথে মোহাম্মদ সেলিম সাহেব, এবং তার সাথে ধরে নিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, 2জন ফিরে আসতো না, একজন কিন্তু ফিরে আসতো। এটা বাস্তবিক। আপনি মারাত্মক কথা বলছেন যে ধর্ম দেখে। কিন্তু দেখুন, আপনারা হিন্দু হিন্দু করেন, তো আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সনাতন এই বিষয়টা খুব জোর দিচ্ছেন, আপনিও তাই, সকলে তাই। কিন্তু আমি জানি অন্ততপক্ষে কলকাতায় শহরাঞ্চলে শিক্ষিত মুসলিম সমাজ কিন্তু বিজেপি মুখী হয়ে আছে। তারা এই সরকারকে চায় না বলেই বিজেপিকে ভোট দিতে চায়, এরকম আমি কথা বলে জেনেছি, এরকম অনেক নিদর্শন আছে। সেই ভোটটা আপনারা হারাবেন না তো? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা যে হিন্দুত্বে বিশ্বাস করি, সেই হিন্দুত্ব হচ্ছে সর্বধর্ম সমভাব। আমরা মনে করি যে হিন্দুইজম বা হিন্দুত্ব যাই বলুন না কেন, ইট ইজ নট এ রিলিজিয়ান। অন্যান্য আব্রাহামিক রিলিজিয়ান আমরা যেগুলোকে পৃথিবীতে চিনি, যাদেরকে রিলিজিয়ান নামে চেনা হয়, তার সাথে হিন্দুইজমের কোনো সমানতাই হয় না। ইটস এ সেকুলার কনসেপ্ট। সেই জন্য যারা এডুকেটেড মুসলিম,
যারা বিশ্বাস করে যে ছায়ানটে গান হওয়া উচিত, ছায়ানটে গান হওয়ার জন্য হারমোনিয়াম ভেঙে দেওয়া যায় না বা তানপুরা ভেঙে দেওয়া যায় না, রশিদ খানের ছেলে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়, তারা আমাদের সাথে থাকবে। কারণ তারা জানে যে এই যে উগ্রপন্থা, যে আমি একটি ধর্মকে থাকতে দেব, অন্য কোনো কিছুকে থাকতে দেব না, আমি আমার ধর্মে যা যা লেখা আছে সেগুলোকে আমি অক্ষরে অক্ষরে পালন করব এবং অন্যকেও পালন করাবো, এই যে মানসিকতা, এই মানসিকতা পৃথিবীর জন্য ধ্বংসাত্মক। পৃথিবী টিকবে না এই মানসিকতা যদি হেভি হয়ে যায়, অর্থাৎ সবার উপরে চলে আসে, মানে হেভিলি ডোমিনেটেড করে আমাদেরকে, তাহলে এবার পৃথিবীর টেকা মুশকিল আছে। না দেখুন, আমি না যেখান থেকে শুরু করেছিলাম আবার ওখানে ফিরে যাচ্ছি একটু। সেটা হচ্ছে যতই ভোটের দামামা বেজে গেছে, SIR চলছে, কিন্তু অমিত শাহ পশ্চিমবঙ্গে এতটা সময় কাটিয়ে গেলেন, মানে তিনি প্রস্তুতির একটা ইঙ্গিত দিয়েছেন। আমি এখন আপনাদের দলের সদস্যতে গিয়ে মিসড কল দেবো ইত্যাদি করতে করতে অনেক সময় লেগে যাবে। তার আগে সাংবাদিকদের যেটুকু বলা যায় যে 2-3টে পয়েন্টে এই বিষয়গুলোর উপর জোর দিতে বলেছেন, মানে বিজেপি কর্মীদের যা বলবেন। না দেখুন, ভেতরের খবর আমি তো বাইরে বলতে পারি না, আমি আগেও বলেছি। আমি শুধু এটুকুই বলবো, আমি যে আপনাকে দুটো বাক্য বললাম যে জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসকে আমরা রাজনৈতিকভাবে টুটি চিপে ধরবো এবং তারপরে তাদের ভোট আস্তে আস্তে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হবে। তা করতে যা যা উপাদান লাগে রাজনীতিতে, সেই উপাদানের কথাই বলেছেন। ভাইপো কোনো সমস্যায় পড়বে? ভাইপো তো এমনি সমস্যা। দেখুন, এটা তো আমি বলতে পারবো না, কারণ এটা তো যারা তদন্তকারী সংস্থা তাদের ব্যাপার, আমার বিষয় নেই এর মধ্যে। তবে গত কয়েকদিন আগে আমাদের রাজ্য সভাপতিও তার ভাষণে বলেছেন যে ভাইপো ভেতরে গেল না অন্য কেউ ভেতরে গেল না বাইরে থাকলো, কোনো অসুবিধে নেই। ED CBI যদি একজনকেও গ্রেপ্তার না করে, তাও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, ভারতীয় জনতা পার্টি লড়াই করে ক্ষমতায় আসবে। এবং ভাইপো তো আজ শুনছি জেলায় জেলায় ঘুরতে যাচ্ছে। আমাকে তো অনেকে বলছেন যে জেলায় জেলায় জেলগুলো দেখতে যাচ্ছে, কেমন জেল আছে। যদি জেল যাত্রা হয়, ধরলে আপনারা রাজ্যের জেলেই রাখবেন? দেখুন, জেল তো আলাদা জেল হয় না। পার্থবাবু তো রাজ্যের জেলেই ছিলেন, হেফাজত CBI এর থাকে, কিন্তু জেলটা রাজ্য সরকারের। আচ্ছা, না বাংলার মানুষ তিহার চাইছে, সে যদি কোর্ট বলে তখন তিহারে কেন, বিভিন্ন জায়গায় যাবেন, অসুবিধে কি আছে? শুধু ভানুয়াতিতে না গেলে। এটা কিন্তু এরকম কোনো ভাবার কারণে যে ভাইপো বাবুর জেল আমি চাইছি, এটা মানুষের কথাটা আমি একটা যোগ্য জায়গায় তুলে ধরলাম, সেখান থেকে ঠিক উত্তর পাবো বলে। কিন্তু আপনি যে মুডে আছেন, কোনো খবর দেওয়ার মুডে আপনি নেই, ভেতরের খবর। কিন্তু আমি বিজেপি সূত্রেই এমন একটা খবর পেয়েছি, আমি একদম বলেই দিচ্ছি দর্শকদের, যে বিজেপি এবার 3টে মুখকে 3 রকম করে ব্যবহার করার স্ট্র্যাটেজি নিয়েছে। আমি খালি সেটার সত্যতাটা যাচাই করতে এসেছি। সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, অনেক দিনের নেতা, তিনি পুরনো কথা জানেন, এইসব বলে কর্মীদের উদ্বুদ্ধ করা বা সংগঠনকে চাঙ্গা করা, এই কাজটা করবেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনি এই যে সনাতন ধর্ম এবং হিন্দুত্বের যে ক্ষতি, বাংলাদেশ পরিস্থিতি, এটা নিয়ে রাজ্য চষে বেড়াবেন, মানুষকে এক করবার চেষ্টা করবেন, হিন্দু ভোটকে। এসব করা ছাড়া সুকান্ত মজুমদারের ওপরে উনি স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি বলছি একটা স্পেশাল দায়িত্ব পড়েছে। শহরাঞ্চলে শিক্ষিত মানুষের ভোটকে আনতে হবে, মোদী সরকারের যেসব প্রকল্প সেগুলোকে তুলে ধরতে হবে একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে। একই সঙ্গে বাংলা যাতে সেই সুযোগগুলো পায়, ডবল ইঞ্জিন সরকার হলে কি কি সুবিধা, সেই দিকটা আপনি দেখবেন। মানে ইশতেহারের 3টে পার্ট, আপনি বলুন এটা ঠিক কি ঠিক? দেখুন, আমি আবার বলবো, এটা স্ট্র্যাটেজি। কোনো ধরনের স্ট্র্যাটেজি বাইরে বলার অধিকার সুকান্ত মজুমদারের নেই, কারোরই নেই, সুকান্ত মজুমদারেরও নেই। সুকান্ত মজুমদার পার্টির একজন সৈনিক। পার্টি যে দায়িত্ব দেবে সে দায়িত্ব ঠিকমতো পালন করা আমার কাজ, তা আমি সেটাই করছি। বাংলার ডেভেলপমেন্টের জন্য মোদিজির আমলে যা কাজ হয়েছে, আমরা তো তৃণমূলকে বহুবার চ্যালেঞ্জ করেছি যে আপনারা দেখান যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, অর্থাৎ UPA 1, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, সেখানে রেলমন্ত্রী উনি, ওনার আমলে বা ওনাদের আমলে আমাদের থেকে যদি কোনো প্রকল্পে বেশি টাকা দেওয়া হয়ে থাকে, ওনারা তথ্য প্রমাণ সহ আসুক। একবারও আসার সাহস করতে পারেন না, শুধু মুখে বলছেন বাংলার বঞ্চনা, বাংলার বঞ্চনা, বাংলার বঞ্চনা। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের বঞ্চনা আমরা করেছি, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। কারণ তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে 100 দিনের টাকা দেওয়া হবে, ওখান থেকে ওরা চুরি করবে, চুরি করে ফ্ল্যাট বানাবে, বিদেশে টাকা পাঠাবে স্ত্রীর অ্যাকাউন্টে, যাদের বিদেশি শ্বশুর আছে, বিদেশি স্ত্রী আছে তাদের অ্যাকাউন্টে, সবার নেই, সেটা একটা দুর্ভাগ্য। তো
সেটা তো আমরা করতে দেবো না। ওই মামার বাড়ি আবদার চলবে না। জনগণের টাকা মোদিজি পরিষ্কার বলে দিয়েছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর যারা খাবে তাদের বমি করানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টি সরকারের। তার মানে মোদিজি মানে প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ তাদের আবার ডেলি প্যাসেঞ্জারিটা শুরু হয়ে যাবে। দেখুন এর আগেও তো এসেছেন এনারা। না তৃণমূল বলে না ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে, বা এখানে একটা বাড়ি নিয়ে নিন ওনারা, তাহলে তো সুবিধা হয়। এত ডেলি প্যাসেঞ্জারই তো অভিষেক ব্যানার্জি করে আমেরিকা এবং অন্যান্য দেশে বিদেশে ডেলি প্যাসেঞ্জারি করে। কেন যান ওখানে? ওখানে ভোট প্রচারে যান আর কি করতে যান? আমাদের তো জানা নেই। কেউ রাশিয়াও বলে, রাশিয়া আজকাল যেতে দেখা যাচ্ছে না। তো যেখানে যাওয়ার ইচ্ছে যান, কোনো অসুবিধা নেই। তা আমরা তো বলি না ডেলি প্যাসেঞ্জারি করছে। আমেরিকায় কেন গেছিলেন, ট্রাম্পের সাথে দেখা করতে গেছিলেন না কার সাথে দেখা করতে গেছিলেন, আমাদের জানা নেই। তো আমরা সেটা নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু আমাদের রাজ্যে ভোট ঘোষণা হয়ে গেলেই পশ্চিমবঙ্গটা কিন্তু পশ্চিম বাংলাদেশ বা একটা বিদেশ হয়ে যাবে। তার কারণ তখন দেশের প্রধানমন্ত্রীকে আমরা বহিরাগত শুনবো, এটা হবে। তো এবারে এই যে কেন্দ্রীয় নেতারা অলরেডি এ রাজ্যের দায়িত্ব একজন মন্ত্রী নিয়েছেন, তিনি প্রায় সর্বক্ষণ প্রতি সপ্তাহে তাকে দেখছি কোনো না কোনো কর্মসূচি তার রয়েছে, বৈঠক রয়েছে, ইত্যাদি চলছে। তো এরপরে কি আরো কেন্দ্রীয় মন্ত্রীরা এখানে থাকবেন? যোগী আদিত্যনাথকে এখানকার বাংলার মানুষের তারা কি শুধু প্রচারে থাকবেন, নাকি কর্মীদের উদ্বুদ্ধ করা, সাংগঠনিক কাজ করা? এবার তো 21 বা 24-এর ভুল আর করবেন না নিশ্চয়ই, তার বদলে কি স্ট্র্যাটেজি? দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলার ভোট বাংলার নেতৃত্বকে সামনে রেখেই হবে। প্রথমে এটা আপনারা বুঝে নিন। এবার যেহেতু ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল, আমাদের নরেন্দ্র মোদীর মতো স্টার প্রচারক আছে, তিনি তো আসবেন। অমিত শাহজির মতো স্ট্র্যাটেজিস্ট আছে, তিনি আসবেন। আমাদের সর্বভারতীয় সভাপতি, যেহেতু সর্বভারতীয় দল, তিনিও আসবেন। যোগী আদিত্যনাথের যেখানে ডিমান্ড থাকবে সেখানে তিনি আসবেন। নতুন কার্যকরী নতুন কার্যকরী সভাপতি নীতিন নবীনজি আসবেন। আমাদের যে হেমন্ত দা আছেন, পাশের রাজ্যের আমাদের হেমন্ত বিপ্লব দেব তো এখানে পুরো বিপ্লব দা এখানে আছেন। আমাদের মানিক দা আছেন, ডক্টর মানিক সাহা, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ভদ্রলোক এবং একজন ডাক্তারবাবু, প্রফেসর, তিনি আসবেন। বাংলা তো স্বাভাবিকভাবে, বাংলা দেখুন সবার স্থান। বাংলা, আমরা বলি বাংলা কি ইউপি বিহার হতে দেব না, কিন্তু বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেস কত ভুল বোঝাচ্ছে দেখুন। ইউপি কিন্তু করে দেখিয়েছে, একজন বাঙালি মহিলাকে কিন্তু মুখ্যমন্ত্রী করেছে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বলবে না কোনো। ইউপির লোকেরা বাঙালি একজন মহিলাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। বাংলায় তো বাঙালি মুখ্যমন্ত্রী হবে। আমাদের বাংলার যারা নেতৃত্ব আছেন, যাদেরকে আপনারা দেখছেন এতদিন ধরে, যারা বিজেপি করেছে, তাদের মধ্যে থেকেই আমরা সরকারে এলে থেকে। এটা বুঝলাম না, ইউপি লোকেরা বাংলার মুখ্যমন্ত্রী করে বাঙালি? আমাদের সরোজিনী নাইডু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সময়কার। হ্যাঁ, তিনি বাঙালি ছিলেন তো অ্যাকচুয়ালি, তার তো বিয়ে হয়েছিল ওখানে। কিন্তু বাংলার নেতারাই বাংলার মুখ হবেন। আমরা জানি না সুকান্ত মজুমদার মুখ হবেন কিনা, সেসব তো পরে। বিজেপির যা স্ট্র্যাটেজি সেসব তো কিছুই জানা যায় না, কোনো মুখ নেই, মুখোশ নেই। নরেন্দ্র মোদী প্রচার করবেন, জমে উঠবে। কিন্তু সুকান্ত মজুমদার, আপনাকে বলি একটা কথা, যে বাংলায় আমরা যা ইঙ্গিত পাচ্ছি, আমি তো পাচ্ছি, মানুষ সন্ত্রস্ত। এবার ভোটে প্রচুর রক্তপাত হবে, সেইটা রোখার জন্য কিছু ভাববে কেন্দ্রীয় সরকার, নাকি বিজেপি রক্তের পাল্টা রক্তের রাজনীতি করবে? দেখুন, আমার যেটা মনে হয় যে রক্তপাতহীন নির্বাচন, এটা করানোর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের এই বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ পশ্চিমবঙ্গের ভোট একমাত্র ভোট এই মুহূর্তে দেশের মধ্যে রয়ে গেছে যে নির্বাচন বা যে ভোটে রক্তপাত হয়। বিহার, ইউপি, হয়তো মধ্যপ্রদেশে এক সময় হতো, সেগুলো কিন্তু সব ধীরে 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 সেই রোগ থেকে বেরিয়ে চলে গেছে, অনেক সামনের দিকে চলে গেছে। বিহারে ভোট হলো, কোনো রক্তপাত, কেউ কাউকে থাপ্পড় মারামারি কিচ্ছু নেই, একটা গালাগালি পর্যন্ত কেউ কাউকে করেনি। প্রত্যেকটি দল নিজের মতো কর্মসূচি করেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি সাউথে, কর্ণাটকাতে বিজেপিরও সরকার এসেছে, কংগ্রেস এখন বর্তমানে সরকারে আছে, যে ওখানে যে অনুষ্ঠান বাড়িগুলো হয় ভোটের সময়, নির্বাচনের সময়, সেই অনুষ্ঠান বাড়ির কোনো একটি তলে, অর্থাৎ সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে কংগ্রেসের মিটিং হয়, তার নিচের বা উপরের ফ্লোরে কিন্তু বিজেপির মিটিং হয়। এই ধরনের ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, এই ধরনের গণতান্ত্রিক পরিবেশ বাংলায় বিজেপি আনতে চায়। বিজেপির সামনে সেটা বড় চ্যালেঞ্জ। বিজেপি এই ধরনের
ডেমোক্রেটিক পরিবেশে বিশ্বাস করে আমরা দেশের বিভিন্ন জায়গায় করে দেখিয়েছি, আমরা বাংলায় আনতে চাই। আমরা বাংলায় শুধু একজন মুখ্যমন্ত্রী বসাতে চাই না, আমরা চাই বাংলার পরিবর্তন। আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি একটি সর্বভারতীয় চ্যানেলে বলেছেন, শুধু বিজেপি নয়, বিজেপির জায়গায় যদি অন্য কোনো ন্যাশনালিস্ট পার্টি আসে, ন্যাশনালিস্ট পার্টি, সেটা পশ্চিমবঙ্গের সরকারে আসা দরকার। তার কারণ হচ্ছে দেশের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, সেখান থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনা দরকার, নাহলে ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না। একেবারে অনুপ্রবেশ ইত্যাদির জন্য ভারতের যে সমস্যা, সেই সমস্যার তো গেটওয়েটা পশ্চিমবঙ্গই। দেশের বিভিন্ন জায়গায় যেসব অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে, তাদের কাছে দেখা গেছে যে পশ্চিমবঙ্গ, এবং সংসদেও আমাদের গৃহমন্ত্রী বলেছেন যে উত্তর 24 পরগনা মূল জায়গা যেখান থেকে অবৈধ ভোটার কার্ড তৈরি হয় ইত্যাদি তৈরি হয়। আমি শেষ করব, আমার ওই খটকাটা মাথা থেকে যাচ্ছে না বলে, যে 21-এ গোলমাল হয়েছিল, ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল, তখনকার পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফিক চেহারা ছিল সেটা বদলে গিয়েছিল 24-এ আরো গোলমাল হয়েছিল, এরপরে আরো বদলে গেছে পশ্চিমবঙ্গের চেহারা, কয়েকটা জেলার পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। তাহলে তো 26 অনেক মারাত্মক। বিজেপি কর্মীদের নিরাপত্তা দেওয়া বা পাল্টা লড়াই করার জন্য কতটা তৈরি রাখবেন আপনারা? দেখুন, বিজেপি কর্মীরা মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেছি, মার খেয়েছি, এবারে কত পেছনে যাব? আমাদের পেছনে যাওয়ার জায়গা নেই। বিজেপি তার ক্ষমতা অনুসারে রিটালিয়েট করবে যদি প্রয়োজন হয়। আমাদের যদি বাঁশ ধরতে হয়, ঝান্ডার বদলে ডান্ডা ধরতে হয়, আমরা ধরবো, অসুবিধে কী আছে? আমরা তো চাই না ধরতে, কিন্তু যদি আমাদের কেউ কম্পেলড করে, বাধ্য করে ধরার জন্য, বিজেপি ডান্ডা ধরবে। বিজেপি ডান্ডা চালাতে পারে না তো এরকম নয়, কিন্তু আমি মনে করবো যে, আমি বলবো যে নির্বাচন কমিশনকে এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত। ভোটের রেজাল্ট যাই হোক, বিজেপি ক্ষমতায় আসুক, তৃণমূল ক্ষমতায় আসুক, সে তো বাংলার জনগণ ঠিক করবে। কিন্তু বাংলার যে বর্তমান পরিস্থিতি, বিজেপি ক্ষমতায় এলেও আমি বলবো 1 মাস 2 মাস আপনি কেন্দ্রীয় বাহিনী রেখে দিন, যাতে হানাহানিটা না হয়। সুকান্ত মজুমদারের সাথে এতক্ষণ আলোচনা করে আমি একটা বিষয়ে বুঝলাম, চেয়েছিলাম অমিত শাহর কি স্ট্র্যাটেজি সেটা বের করব, কিন্তু অমিত শাহ আসল স্ট্র্যাটেজিটাই বের করে ফেলেছি। সেটা হচ্ছে তিনি যা বলে গেছেন, নেতাদের পেটে গুঁতো মারলেও মুখ থেকে বেরোবে না, এটাই মনে হলো আমার মূল স্ট্র্যাটেজি। এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।